এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ আজ। বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানা যাবে ফল। দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে চট্টগ্রামের প্রধানমন্ত্রী। হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল। এলডিপির অলি আহমেদকে মনোনয়ন দিল 11 দল। এবং বিরোধী দল ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে। অভিযোগ মির্জা ফখরুলের, মজলুম থেকে জালিমে পরিণত হওয়ার কাম্য নয়, মন্তব্য ডক্টর শফিকের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ আজ সকাল 10টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর, ময়মনসিংহ সাধারণ শিক্ষা বোর্ড সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই ফলাফল প্রকাশিত হবে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল। সাধারণত শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় 20 মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় 24 মে। দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভাগ্য নিয়ে তারা কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। বিএনপির পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশ উন্নত হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। এর আগে জেলার বাঁশখালী আয়োজিত সমাবেশে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের জ্বালানি খাতকে ধ্বংস করে দিয়েছে। তারপরও এই গোষ্ঠী একই খাত নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। তানজিদ ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবার চট্টগ্রাম কক্সবাজার সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়া চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উপহার হিসেবে বিতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত জনসভায় সরকার প্রধান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মূল দায়িত্ব মানুষের পাশে থাকা। সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থে যতগুলি কর্মসূচি সবগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা, যাতে করে প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। দেশের উন্নতির জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা জরুরি উল্লেখ করে তিনি বলেন, যারা অরাজকতা করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। 50 বছরের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে। এখন জনগণের জন্য কাজ করার সময়, এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব। ফ্যাসিস্ট সরকার গত 17 বছরে গুটি কয়েক ব্যক্তির হাতে জ্বালানি খাতকে জিম্মি রেখে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়। এরপর চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলেই মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করেছে। আপনারা 12 তারিখের নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল। কারণ বাংলাদেশের মানুষ জানে, এই দেশে যদি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কেউ রাজনীতি করে থাকে, সেটি একমাত্র শহীদ জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করেছে। দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়।
এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। জনগণের ভাগ্য উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান সরকার প্রধান। বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের জন্য রাজনীতি করে। বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের মানুষের জন্য রাজনীতি করে। এদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। মাদ্রাসায় পৌঁছালে তারেক রহমানকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এ সময় হাত নেড়ে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ইসি। রোববার প্রথম দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এদিকে বিএনপি সূত্রে জানা গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন দলটির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা নিয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন বিক্রির প্রথম দিন দুটি ফর্ম সংগ্রহ করেছে বিএনপি। কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়ন পত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। দুজনে এসেছিলেন, দুইটা ফর্ম নিয়েছেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালা গুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। 5টা আপনার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেবো। দেশে বর্তমান ভোটার সংখ্যার তথ্যও তুলে ধরেন ইসির সিনিয়র সচিব। 31শে জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,455। এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন দলটির মনোনীত রাষ্ট্রপতির প্রার্থী। মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। রোববার বিরোধী দলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে শেষে এমন সিদ্ধান্তের কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে ব্রিফিংয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জোটের শীর্ষ নেতাদের সম্মতিতে এলডিপি চেয়ারম্যানকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। মুদাসসির আলীর প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা, যার মূল এজেন্ডা ছিল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থী মনোনয়ন ইস্যু। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন 11 দলীয় ঐক্যের নেতারা। সেখানে জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কর্নেল অলি আহমদ উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। প্রার্থী দিলেও জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই, সংস্কার পরিষদের শপথ তারা নেয়নি। এ সময় জামায়াত আমির বলেন, এলডিপি চেয়ারম্যানের উপর জোটের শীর্ষ নেতাদের আস্থা রয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। আর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন কর্নেল অলি আহমদ। আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া বিএনপির দেশ পরিচালনায় ব্যর্থ হলে
তারপর সমালোচনা করার আহ্বান জানান তিনি। রোববার দুপুরে রংপুরে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির আয়োজনে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় দুস্থ পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে ইরাক যুদ্ধে বাংলাদেশে প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। ধান শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসে তো অনেক পরিবর্তন হয়ে গেছে। জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিভাজন না করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, বিরোধী দল যেমন সভ্য পার্লামেন্ট চাইছে, বিএনপিও একই চাওয়া। রাজধানীর বিএমইউতে ডক্টরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটি আয়োজিত অগ্নিঝরা জুলাইয়ের চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। আন্দোলনকালে চিকিৎসকদের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জুলাই আন্দোলনে চিকিৎসকদের ভূমিকা শুধু হাসপাতালের 4 দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অনেক ডাক্তার আহতদের প্রয়োজনীয় সেবা এবং পরামর্শ দিয়েও সহযোগিতা করেছেন। ডক্টরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটি আয়োজিত আলোচনা সভায় উঠে আসে অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদানের কথা। বক্তারা বলেন, আন্দোলনে আহতদের সেবা দিতে গিয়ে চিকিৎসকরাও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। অনেক গুলিবিদ্ধ বাবা এসেছে, অনেক মা এসেছে, অনেক সাধারণ পথচারী এসেছে যাদের আমরা ট্রিটমেন্ট করেছি এবং সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে, আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন মেম্বারদের সহায়তায়। এই অবদান সকল রাজনৈতিক জনের, আপামর জনসাধারণের। আপনারা রাস্তায়, আন্দোলনের রাস্তায় ছিলেন, যখন কেউ একটি পানির ঝুড়ি রেখে যেত কোনোদিন পরিচয় দিত না। আপনাদের যারা জুলাই যোদ্ধা, তাদের অবদানের কথা কোনোভাবেই অস্বীকার করলে চলবে না। আবু সাইদদের কথা, ওয়াসিমদের কথা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যেই কয়েকজন মানুষ পেছন থেকে অনুপ্রেরণা জুগিয়েছে, কাজ করেছে, তাদের মধ্যেও কিন্তু বেশ কয়েকজন নামকরা ডাক্তার আছেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক সজীবের বাবা ছেলেকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন। শহীদ ডাক্তার সজীব, উনি 18 জুলাই উত্তরাতে শহীদ হয়েছেন। উনি 17 তারিখে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে বাসায় ফিরে আসছেন। উনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সিনিয়র লেকচারার ছিলেন। বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী জুলাই বিপ্লব ও অর্জনকে এককভাবে নিজেদের দাবি করতে চায়। আর মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বিরোধী দল রাজনৈতিকভাবে অসহযোগিতা করলেও জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকার দেশ গঠনে এগিয়ে যাবে। জুলাইয়ের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আসলে এই শ্রদ্ধার ঘটনা রাখতে পারবো। নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান, এই অলীক কল্পনাও ভুলে যান। আর এত অধৈর্য হয়ে এখনই ক্ষমতার লোভ লালসা থেকে দূরে থাকুন। 5 বছর পর নির্বাচন হবে, জনগণ যদি আপনাদের ভোট দেয়, আপনারা তখন ক্ষমতায় আসবেন। মন্ত্রী বলেন, জুলাই কোনো একক আন্দোলন নয়, এর পেছনে রয়েছে বিগত 17 বছরের দীর্ঘ সংগ্রামের গল্প। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মজলুম থেকে কারো জালিমে পরিণত হওয়া কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাসে পরিণত হয়েছে। ক্ষমতায় থাকা কেউ দমন পীড়ন ও অন্যায় করলে তাকেও ফ্যাসিবাদী হিসেবে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ইমদাদুল হক খানের প্রতিবেদন। বাংলাদেশ ছাড়া বিশ্বের ইতিহাসে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম। এতে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 24 জুলাই আন্দোলনে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। সম্ভবত কোনো শ্রেণী পেশা খুঁজে পাওয়া যাবে না যে আন্দোলনে যাদের ত্যাগ ছিল না।
মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, যোগ্য ও দেশপ্রেমিক কর্মকর্তাদের যথাযথ স্থানে কাজ করার সুযোগ দিতে হবে। সৎ, মেধাবী, কমিটেড, দেশপ্রেমিক যারা নিরেটভাবে জাতিকে সার্ভিস দেবে, তাদেরকে সেই স্বৈরাচারী আমলের মতোই বিভিন্ন জায়গায় তাদেরকে নাজেহাল করা হচ্ছে। সত্যিকার অর্থে দেশপ্রেমিক, সৎ এবং মেরিটোরিয়াস তাদেরকে সমাজের ভালো ভালো জায়গায় দিতে হবে। তা না দিয়ে যদি অন্যদেরকে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন যে যারা এই কাজ করছে তারা একটা অসৎ উদ্দেশ্য করছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে সঠিক পন্থায় রাজনীতি করার আহ্বান জানান ডাক্তার শফিক। আজকের সমাজ দেখে আফসোস হয়, কোনো শিক্ষাই বোধহয় আমাদের হলো না। মজলুম যখন জালিম হয়, তখন আগের জালিমের চাইতে তার পরিণতি আরো ভয়ঙ্কর হয়। ক্ষমতার দ্বন্দ্বে কেউ যেন আমরা একদম দিশাহারা হয়ে না যাই। দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন জামায়াত আমির। আমাদের প্রতিবাদ সংসদে এবং সংসদের বাইরে শুরু হয়েছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, অন্যায় অপরাধ করা হবে, আমাদের এই আন্দোলন তত বেশি সামনের দিকে আরো মোমেন্টাম নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এর মধ্যে উপকূলীয় এলাকাগুলোতে বেশি ঝুঁকি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রোববার সকালে বরিশালের বেলস পার্ক মাঠে 15 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় বৈশ্বিক সমাধানের পাশাপাশি জ্বালানি ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রো পাওয়ার এবং সোলার পাওয়ারের উপরে যাতে আমরা আমাদের নির্ভরশীলতা করি, কারণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলেই কার্বন নিঃসরণের পরিমাণ বাড়ে এবং আমাদের তাপমাত্রা ব্যতিক্রম তৈরি হয় এবং আমাদের জলবায়ুর বাসযোগ্য চরিত্র নষ্ট হয়ে যায়। আমরা আমাদের মেয়াদের 5 বছরে প্রতি বছর 5 কোটি করে বৃক্ষরোপণ করব নিম্নতম পক্ষে। সামাজিক বনায়নের মাধ্যমে বন অধিদপ্তর দেশের দারিদ্র্য বিমোচনে একটি বিপ্লব ঘটিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বলেন, এ পর্যন্ত সামাজিক বনায়নের মাধ্যমে 1,07,000 হেক্টরের জমি ব্লক বাগান এবং 82,000 কিলোমিটারেরও বেশি স্ট্রিপ বাগান করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। মাসব্যাপী এই মেলা ঢাকা শহরের সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সবুজপ্রেমী মানুষ প্রায় 16 লক্ষ চারায় ক্রয় করেছেন। সামাজিক বনায়নের মাধ্যমে বন অধিদপ্তর আজ দেশের দারিদ্র্য বিমোচনে এক বিপ্লব ঘটিয়েছে। এ পর্যন্ত সামাজিক বনায়নের মাধ্যমে 1,07,000 হেক্টরের বেশি ব্লক ও 82,000 কিলোমিটারেরও বেশি স্ট্রিপ বাগান করা হয়েছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেলে রোববারে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এই আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম এই তথ্য দিয়েছেন। এদিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। বিকেল 2:45টার দিকে ডনকে আদালতে হাজির করা হয়। 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 6 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হচ্ছেন 1063 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন 775 জন শিশু। এছাড়া নিশ্চিন্ত হামে মৃত্যু হয়েছে 98 জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা 8,87,315। মার্চ থেকে এখন পর্যন্ত 17,115 জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর উপসর্গ নিয়ে হাম রোগীর সংখ্যা 1,36,320 জন। স্বাস্থ্য খাতের সমস্যা চিহ্নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
রোববার সকালে স্বাস্থ্যসেবার মান খতিয়ে দেখতে চাঁদপুরের ঝটিকা সফরে গিয়ে একথা বলেন তিনি। জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে দায়িত্ব অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডাক্তার নূর আলম দিনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য খাতে দায়িত্ব অবহেলা কোনোভাবে মেনে নেওয়া হবে না। সারা বাংলাদেশ ব্যাপী আমরা স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে আমরা সমস্যাগুলি নির্দিষ্টকরণ করতেছি সমাধানের লক্ষ্যে। এখানে যাদের অবহেলা আছে সিভিল সার্জনকে উদ্যোগ করতে বলেছি আমি এখান থেকে, কারণ ওনার কোনো খেয়ালই নেই আমার এখানে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন পাইনি। রাজধানীতে পুরোপুরি কাটেনি গ্যাস সংকট। কোনো কোনো এলাকায় বাসাবাড়িতে চুলা জ্বললেও শুরু করলেও গ্যাসের চাপ কম। ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি কমেছে, তারপরও 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকট নিয়ে জ্বালানি মন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন দেখতে চান নগরবাসী। বলেন, সরকারকে আরও আশু পদক্ষেপ নিতে হবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আশা করি বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে, এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সমস্যা উত্তরণ করতে পারবো। গেল বৃহস্পতিবার সচিবালয়ে গ্যাস সংকট পরিস্থিতি উত্তরণের আশার কথা শুনিয়েছিলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, তবে 3 দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি ফিলিং স্টেশনগুলো। এখনো আছে যানবাহনের সারি। পর্যাপ্ত চাপ না থাকায় 1 ঘন্টার বেশি অপেক্ষা করতে হচ্ছে সিএনজি চালকদের। এই লাইনে আমি 7 ঘন্টা সিরিয়ালে খাড়ে আছিলাম, আমরা তো গ্যাস পাই নাই। এখন মোটামুটি একটু হয়েছে, মোটামুটি, এখনো পুরাপুরি হয় না। এখন একটু চাপ কমছে, কিন্তু আগে অনেক লাইন থাকতো, এখন একটু কমছে। আজকে এসে একটু পালাম। বলতেছে একটা হইতেছে আর একটা, রাত্রেবেলা দেখতেছে সারাদিন দেখতেছে যানজট লাগাইতেছে, আর রাত্রেবেলা দেখতেছে আপনার কাভারমেন্ট লাগাইয়া এই গ্যাস নিয়ে যেতেছে ঢাকার বাইরে। অস্বস্তি রয়ে গেছে আবাসিক এলাকাগুলোতেও। রাজধানীর কিছু কিছু অঞ্চলে চুলা জ্বললেও বেশিরভাগ এলাকায় ভোগান্তি রয়ে গেছে আগের মতোই। ফলে সংকটে ধুঁকছেন নাগরিকরা। গ্যাস আয় মনে করেন 2টা বাজে আইলে তখন এই সময় তো রান্নার কোনো সময় নাই, আবার 3টা বাজে জায়গা। কষ্ট তো ওই, আর গ্যাস রাত্রে 10টা-11টার পরে গ্যাস আসে, এর আগে গ্যাস আর আসি। রান্নার বিকল্প ব্যবস্থাতেও বাড়ছে খরচের বোঝা। মাটির নিচে গাঁতি করে তারপরে আমরা ওই চুলে রান্না করি, আলাদা লাকড়ির ঘর বানিয়ে লইছি। এত কষ্ট করে রান্না যায়? এই লাড়কির চুলাতে রান্ধি, লাড়কিও কিনে আনো লাগে 15 টাকা কেজি। এরপরে সিলিন্ডারের বোতল আনো লাগে 2200 টাকা, ঘর ভাড়া দেয় 9000। এরপরে গ্যাসের বিলও দোন লাগে। গ্যাস সংকটে ধুঁকছে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলাও। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার নির্বাচনী ওয়াদা পূরণে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্মকে পুঁজি করে বিএনপির রাজনীতি করে না উল্লেখ করে নতুন প্রজন্মকে জিয়া পরিবারের আত্মত্যাগ ও রাজনীতির সঙ্গে পরিচিত করতে সবার প্রতি আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। নির্বাচনের ইশতেহার জনগণের কাছে তুলে ধরেছি বলেই তারা বিশ্বাস করে আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করেছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা কিন্তু কোনো বেহেশতের টিকিট বিক্রি করে বা বেহেশতের স্বপ্ন দেখিয়ে আমরা নির্বাচিত হইনি। আমরা বাস্তবতা নিরীক্ষে জনগণকে সাথে নিয়ে দেশ গড়ার স্বপ্ন দিয়ে দেশ গড়তে পারবো বিধায় বিশ্বাস করে জনগণ আমাদেরকে আজকে। এবার খেলার খবর, ক্রিকেট। লঙ্কা প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত অবসরের চ্যাম্পিয়ন ফ্রাঞ্চাইজি গল গ্যালাইন্টস বিপিএল এর দল কেনার আগ্রহ প্রকাশ করেছে। এজন্য বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে ফ্রাঞ্চাইজিটি। গল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের বিপুল আবেগ এবং বিপিএলের বিশাল দর্শক চাহিদা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সদ্য সমাপ্ত এলপিএলে দলটির হয়ে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান সহ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের প্রতিনিধিত্ব করছেন, যা এই আগ্রহের পেছনে বড় ভূমিকা রেখেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। পায়ের আঙ্গুলের স্ট্রেস
ফ্র্যাকচারের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। চিকিৎসকরা ম্যাচ খেলার ছাড়পত্র না দেয়ায় তিনি দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি। ভারত এ দলের হয়ে খেলার সময় চোটে পড়েন তিনি। 15ই আগস্ট গোলে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে 3 নম্বর পজিশনে সুদর্শন জায়গায় খেলার দৌড়ে এগিয়ে আছেন দেবদত্ত পাড্ডিক্কাল। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ আজ। বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে SMS এর মাধ্যমে জানা যাবে ফল। দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। চট্টগ্রামে প্রধানমন্ত্রী হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল। এলডিপির অলি আহমেদকে মনোনয়ন দিল 11 দল। এবং বিরোধী দল ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে, অভিযোগ মির্জা ফখরুলের। মজলুম থেকে জালিমে পরিণত হওয়ার কাম্য নয়, মন্তব্য ডক্টর শফিকের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।